এখানে সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন, দুটি দাবি এখানে প্রকট। দুইটা হলে বাকি সব এই দুইটার ভিতরে ঢুকে যাবে। দুইটাই ন্যায্য। একটি হচ্ছে জাতীয়করণ করতে হবে, আরেকটা হলো যারা এখনো এমপিওভুক্ত হননি তাদেরকে এমপিওভুক্ত করতে হবে। এই দুই দাবির ভিতরে সব ঢুকে যায়, কিছুই আর বাইরে থাকে না, বাকিগুলা সব খুচরা। দুইটা অনুভূতি পেশ করে আমার কথা শেষ করব। বর্তমানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারের পূর্ণ আর্থিক ব্যবস্থাপনায় চলে, তার একটা গুরুত্বপূর্ণ সংখ্যায় কোনো লেখাপড়া হয় না। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মঘণ্টার সময় বাসায় বসে শিক্ষকতা করেন, বিকল্প কলেজ অথবা স্কুল গড়ে তোলেন। তাহলে আপনি ওখানে বেতন নিচ্ছেন কেন? আপনি ওখানে যদি বেতন নেন, শিক্ষা আপনাকে ওখানে দিতে হবে। আর যদি আপনি এখানেই পড়াতে চান, তাহলে ওই বেতনটা আপনি নেবেন না, এটা আপনার জন্য সঙ্গত নয়। আপনি একজন মহান শিক্ষক, আপনি তো জাতিকে বিবেক জাগিয়ে তুলবেন, সুতরাং বিবেকের জায়গায় আপনাকেও সচেতন হতে হবে। যারা এখন এমপিওভুক্ত আছেন কিন্তু জাতীয়করণ না হওয়ার কারণে বৈষম্যের শিকার, আমরা আবার ভয় করব না তো, ভালো করে বুঝে শুনে জবাব দিবেন। কিন্তু সমাজের চাকা সৎ পথে চলছে না, সমাজের চাকা সত্য থেকে বিচ্যুত হয়ে চলছে। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই মহান শিক্ষকবৃন্দকে, আসুন শিক্ষার এই মহান পেশাটাকে নেশা হিসাবে আপনি কবুল করুন। এটাই আপনার জীবনের মিশন হোক, যে আপনি মানুষ গড়ার কারিগর, আপনি মানুষ গড়ে দেবেন। বলবেন যে পেটে ক্ষুধা রেখে কিভাবে মানুষ গড়ব, এই দায়িত্ব সমাজের, এই দায়িত্ব রাষ্ট্রের। এই জন্যই আপনাদের সরকারিকরণের দাবি আমরা সমর্থন করি। এটি হওয়া উচিত। শিক্ষা মানুষের যদি মৌলিক অধিকার হয়ে থাকে, তাহলে সেই শিক্ষা প্রত্যেকটি মানব সন্তানকে তার অধিকার তার হাতে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। কেউ যদি প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে নিজের সন্তানকে আরো বাড়তি কোনো শিক্ষা দিতে চান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মৌলিক শিক্ষাটা পাওয়ার অধিকার সকলের রয়েছে। এটা ইবতেদায়ী এবং প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, যার মেধা যতটুকু পর্যন্ত পৌঁছবে তাকে ততটুকু শিক্ষার পরিবেশ দিতে হবে। আজকে এটি লজ্জার বিষয় জাতির জন্য। শিক্ষকরা থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানে, তারা এসে রাস্তায় দাবি তুলবেন যে আমাদের এই ন্যায্য দাবিগুলো আপনারা মেনে নিন, অর্থাৎ ছাত্ররা মেনে নিন। এটা নিঃসন্দেহে জাতির জন্য কষ্টের এবং লজ্জার, তার সঙ্গত অবসান হওয়া উচিত। আমরা এই দাবির পক্ষে আগেই আমাদের মনোভাব ব্যক্ত করেছি। আমরা শিক্ষা সংস্কারে এই কথাগুলো বলেছি, আমরা বলতে থাকব। আপনারা আপনাদের ন্যায্য দাবি আদায়ে ন্যায্যভাবে অবিচল থাকবেন, অন্যায্যভাবে নয়। অবিচল থেকে আপনারা সামনে এগিয়ে যান। কিন্তু আমি আগে যে কথাগুলো বললাম, আশা করি আপনারা ভুলে যাবেন না। এবার আমার একজন মহান শিক্ষকের গল্প বলে আমি কথা শেষ করব। চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় অর্ধবার্ষিক পরীক্ষার পরে তিনি এসেছিলেন। এর আগের অধ্যায়টা ছিল আমাদের বড় কষ্টের, অনেক কিছু না পাওয়ার। তিনি একা শিক্ষক, 5টা ক্লাস সামাল দিতেন। 3 মাস পরে হেড টিচার এসে তার সাথে জয়েন করেছিলেন। কিন্তু তিনি ছিলেন একটু ইউনিক, যে তিনি কিছু সন্তান বানাবেন। তিনি তখনও বিবাহিত ছিলেন না। স্কুল শুরুর সময় ঠিক মতোই আসতেন, কোনোদিন তাকে আমরা দেরি করতে দেখিনি। পুরা সময় শিক্ষা দিয়ে তিনি আগের দিনই একটা বাড়িতে নিজের থেকে দাওয়াত নিতেন। যে কোনো ছাত্রকে বলতেন যে আগামীকাল তোমাদের বাড়িতে গিয়ে বলবা, সালাম দিবা। এই বাড়িতে কি আছে না আছে এটা তার জানার কোনো দরকার নাই। ইনি সচ্ছল না অসচ্ছল এটা তিনি পরোয়া করতেন না। যে যেরকম করে তার মতো করে খাওয়াবে, আলহামদুলিল্লাহ। আসরের পরে খাওয়া দাওয়া করলেন, মাগরিবের নামাজ ওই মহল্লায় পড়লেন, নামাজ পড়ে অন্য মহল্লায় চলে যেতেন, এই মহল্লায় থাকতেন না। গিয়ে ছাত্র খুঁজতেন, কোন করে ছাত্র আছে তার। দেখতেন যে ছাত্ররা লেখাপড়ায় বসছে কিনা। তিনি কাউকে ওই সময় পড়াতেন না। দেখে দেখে তিনি এশার নামাজ পড়ে তারপরে তার বাড়ি এখান থেকে 3.5 মাইল দূরে বাইসাইকেল চালিয়ে কাঁচা রাস্তা দিয়ে তিনি চলে যেতেন। এটা ছিল তার সপ্তাহে 6 দিনের রুটিন।
আমরা যখন ক্লাস 5-এ উঠলাম তখন আরেকটা চ্যালেঞ্জ উনি নিলেন যে আমার স্কুলে বৃত্তি আনতে হবে, আমার স্কলারশিপের জন্য তিনি কোচিং শুরু করলেন। আমরা একটা সময় টাকা দিতে চাইলাম, তিনি বললেন টাকার জন্য আমি কোচিং করব না, তাইলে কালকে থেকে আমার আর কোচিং নাই।